বন্ধুরা, কাল পর্যন্ত যে সিজেপি নেতা অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়া আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাইছিল, আজ সেই দীপকেই হাতজোর করে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ক্ষমা চাওয়ার রাস্তা খুঁজতে হচ্ছে। পলিটিক্সে একেই বলে টেবিল ঘুরে যাওয়া। কয়েকদিন আগেও একটা টোন ছিল যে আমরা কাউকে ভয় পাই না, কিন্তু এখন সে দেশ ছেড়ে বেরোতে পারবে কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। অমিত শাহকে ভারতীয় রাজনীতির চাণক্য এমনি বলা হয় না। দেশের রাজনীতিতে নামতে পারেন, সরকারের সমালোচনা করতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও প্রশ্ন করতে পারেন, কিন্তু যদি কেউ ধরে নেয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করিয়ে দুটো ভাইরাল হ্যাশট্যাগ চালিয়ে গোটা সিস্টেমটার ওপরেই চোখ রাঙাবেন আর আননেসেসারি বকবক করবেন, তাহলে সেটা রাজনীতি কম, ওভার কনফিডেন্স বেশি। একবার ভাবুন, যে মানুষটা কয়েক দশক ধরে গ্রাউন্ড পলিটিক্স, তারপর সংগঠন আর প্রশাসনের অন্দরমহল বোঝেন, তাকে আমেরিকা থেকে এসে কয়েক বছরের পলিটিক্যাল অ্যাক্টিভিজম করা এক তরুণ, মাত্র 30 বছর বয়স, সে শুধুমাত্র ডিজিটাল পপুলারিটি দিয়েই চেকমেট করে দেবে। এই কনফিডেন্সটা একটু বেশি হয়ে যায় না? তার ওপরে কেন্দ্রের শক্তিশালী সরকার আর স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে নিজেই অমিত শাহ। যতই কেন্দ্রীয় তদন্তের নজর দীপকের দিকে এগোতে শুরু করে, ততই সে দ্রুত ভারত ছেড়ে আমেরিকায় ফিরে যাওয়ার চেষ্টা করে। কোনো মামলা যখন গরম হয় তখন বাইরে থেকে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালিয়ে যাওয়া অনেক আরামদায়ক, কিন্তু যখন মামলাটা ঠান্ডা হতে শুরু করে, মানুষজন আর বেশি পাত্তা দেয় না এসব বিষয়ে, তখনই প্রোপাগান্ডা চালানোটা কঠিন হয়ে পড়ে। আসল ধাক্কাটা আসে দিল্লি এয়ারপোর্টে। দীপকে যখন আমেরিকার ফ্লাইট ধরতে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছায়, তার পাসপোর্ট ডিটেলস সিস্টেমে ঢোকানোর পরই অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশন সামনে আসে। কর্মকর্তারা তাকে আর এগোতে দেয়নি, অর্থাৎ ফ্লাইট ধরা তো দূরের কথা, এয়ারপোর্ট থেকেই তাকে ফিরে আসতে হয়। কারণ তখন আর ব্যাপারটা কোনো সাধারণ টেকনিক্যাল গ্লিচ নয়, তাকে জানানো হয় তার বিরুদ্ধে চলা ফিনান্সিয়াল রিভিউ এবং কারেন্ট যে ইনভেস্টিগেশন চলছে সেটা শেষ না হওয়া পর্যন্ত দেশ ছাড়ার অনুমতি মিলবে না। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যতই ফায়ার ইমোজি, হাম করকে রহেঙ্গে, রেভলিউশনের ডায়লগটা চলুক, ইমিগ্রেশন কাউন্টারে হ্যাশট্যাগ স্ক্যান হয় না, পাসপোর্ট স্ক্যান হয়। এরপর শুরু হয় রিপোর্টেডলি দিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত যোগাযোগ, পরিচিত মহল, ইনফ্লুয়েন্সিয়াল সার্কেল, যেদিকে সম্ভব দরজা নাড়া হয় যাতে অন্তত একবার দেশের বাইরে যাওয়ার পারমিশনটা পাওয়া যায়। কিন্তু প্রশাসনিক বাধা এমনভাবে বসানো ছিল যে কোনো রেকমেন্ডেশনই কাজে আসেনি। আর তখন তার পুরনো অ্যাগ্রেসিভ পশ্চারটা হঠাৎ গলে জল। যে নেতৃত্ব কিছুদিন আগেও অমিত শাহের ডেজিগনেশন চাইছিল, তারাই এবার মেসেজ পাঠাতে শুরু করে। আগের বক্তব্যগুলিকে যেন শুধু রাজনৈতিক উত্তেজনার মুহূর্তের রিয়াকশন হিসেবে দেখা হয়। প্রশাসনিক তদন্তে যেন কিছুটা নরম হওয়া হয়। দীপকের দিক থেকেও বোঝানোর চেষ্টা শুরু হয় যে তার উদ্দেশ্য নাকি আইন বা রাষ্ট্রের ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা ছিল না, এবং ভবিষ্যতে এই ধরনের অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন থেকে তিনি দূরে থাকবেন। কিন্তু সমস্যা হলো, ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন কোনো ফেসবুক অ্যাপোলজি পোস্ট দেখে হয় না। এই পুরো ঘটনায় আরো বড় প্রশ্ন উঠছে সিজেপির ফান্ডিং নিয়ে। শুরুতে সংগঠন নিজেকে ছাত্র এবং যুব সমাজের ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হিসেবে তুলে ধরেছিল, এমনটা তারা প্রিটেন্ড করেছিল। তারপরে বড় ডিজিটাল ক্যাম্পেইন, এক্সপেন্সিভ কনফারেন্স, আইটি অপারেশন, ট্রাভেলিং, সব মিলিয়ে বিশাল সেটআপ তৈরি হয়েছিল। যতক্ষণ ব্যাপারটা পলিটিক্যাল স্পিচ আর ক্যাম্পেইনিং এর মধ্যে ছিল, প্রশাসন সরাসরি নাক গলায়নি। কিন্তু যখন অর্গানাইজেশনের কনফারেন্স, ডিজিটাল ক্যাম্পেইন আর ব্যাকএন্ড এক্সপেন্ডিচার হিসাব দেখা শুরু হয়, তখন ধীরে ধীরে আসল ছবিটা সামনে আসে। একদিকে বলা হচ্ছিল সংগঠন মূলত ছোট ছোট পাবলিক ডোনেশন এবং ইউথ কন্ট্রিবিউশনে চলছে, অন্যদিকে বড় ইভেন্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, তারপর আইটি সেল আর ট্রাভেলিং এ যে পরিমাণ টাকা ঢুকছিল সেটা নিয়েও প্রশ্ন ওঠে। ট্যাক্স রিটার্ন, ডিক্লেয়ার্ড ইনকাম এবং এক্সপেন্ডিচার মিলিয়ে দেখার সময় এমন কিছু ট্রানজাকশন সামনে আসে যেগুলির ক্লিয়ার ডকুমেন্টারি সোর্স খুঁজে পাওয়া যাচ্ছিল না। এইবার সেগুলোকে স্প্রেডশিটে ফেলা শুরু হয় এবং বোঝা যায় এই সব ফান্ডিং এ যথেষ্ট গ্যাপ রয়েছে। দীপকে সম্ভবত ভেবেছিল যে বিদেশে বসে সে যথেষ্ট সেফ, আর ভারতে এসে নিজের পলিটিক্যাল যে ন্যারেটিভ, যে প্রোপাগান্ডাটা রয়েছে, সেটা চালিয়ে আবার সে টুক করে কেটে পড়বে। কিন্তু এই প্রোটেস্টের পর যে ফিনান্সিয়াল রেকর্ডের ফাইল খুলবে সেটা তার জানা ছিল না। কারণ বক্তৃতায় আপনি 10 বার সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু ব্যাংক স্টেটমেন্টের সামনে কোনো ডায়ালগ ডেলিভারি কিন্তু চলবে না। এরপর তদন্ত শুধু অভিজিৎ দীপকের অ্যাকাউন্টেই আটকে থাকেনি, তদন্তকারী সংস্থাগুলি সিজেপির কোর কমিটির ফিনান্সিয়াল ট্রানজাকশনের তথ্যও চেয়েছে। আর এখানেই দ্বিতীয় বড় নাম সৌরভ দাস। এই সৌরভ ছেলেটাকেই সংগঠনের ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি এবং ইন্টেলেকচুয়াল পজিশনিং এর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে ধরা হয়েছে। ফলে তার সঙ্গে যুক্ত প্ল্যাটফর্ম, অ্যাকাউন্ট এবং ক্যাম্পেইন এক্সপেন্ডিচারও স্ক্রুটিনির মধ্যে আসে। বিভিন্ন বড় কনফারেন্স এবং ডিজিটাল ক্যাম্পেইনের ফান্ড, স্পন্সরশিপ এবং বিলস মিলিয়ে দেখতে গিয়ে একাধিক ডিসক্রিপেন্সি উঠে আসে। তদন্তকারীদের প্রশ্ন, দেশের বিভিন্ন জায়গায় এত বড় ইভেন্ট করার রিসোর্স এলো কোথা থেকে? সমস্ত স্ট্যাচুটরি অ্যাপ্রুভাল নেওয়া হয়েছিল কি? ট্যাক্স কমপ্লায়েন্স ঠিক ছিল কি? স্পন্সরশিপ এবং ফান্ডিং এর পেপার ট্রেল পরিষ্কার কি? দীপকের বাইরে যাওয়া, আটকে যাওয়ার পর থেকেই সমস্যা আরো বাড়ে, কারণ তখন সংগঠনের লিগাল এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টেবিলিটি অনেকটাই লোকাল লিডারশিপ এবং সৌরভ দাসের ঘাড়ে এসে পড়ে। কাল পর্যন্ত যারা অনলাইনে সিস্টেমকে চেঞ্জ করে দেবে, আজ তাদের নিজেদের অর্গানাইজেশনের ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি প্রমাণ করতে গিয়ে ডকুমেন্টস নিয়ে দৌড়াতে হচ্ছে। এটাই বড় আইরনি। আর ইনভেস্টিগেশনের আরেকটা এক্সপ্লোসিভ অ্যাঙ্গেল ছিল ডিজিটাল নেটওয়ার্ক।
কেন্দ্রীয় সংস্থাগুলি যখন ক্যাম্পেইন, ট্রাফিক, পেইড অ্যাডভার্টাইজমেন্ট এবং অনলাইন ডোনেশনের ডিজিটাল ট্রেল দেখতে শুরু করে, তখন এমন কিছু সার্ভার এবং থার্ড পার্টি এজেন্সির নাম সামনে আসে যেগুলো দেশের বাইরে থেকে অপারেশনের যুক্ত ছিল। এখানে খুব বেসিক একটা প্রশ্ন উঠে যায়, যদি পুরো আন্দোলনটাই স্পন্টেনিয়াস ইউথ সাপোর্টের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে ব্যাকএন্ডে ফরেন আইপি অ্যাড্রেস এবং আনডিক্লেয়ার্ড ফরেন পিআর নেটওয়ার্কের উপস্থিতি কেন ছিল? এই প্রশ্নের উত্তর হ্যাশট্যাগ দিয়ে দেওয়া যাবে না। দীপকের অ্যাপোলজি মোড এবং দেশ ছাড়ার চেষ্টার পর সংগঠনের ভেতরেও নাকি মিসট্রাস্ট বাড়তে থাকে। গ্রাউন্ড লেভেলে যারা সত্যিই চেঞ্জের আশা নিয়ে যুক্ত হয়েছিল, তাদের একটা স্বাভাবিক প্রশ্ন, সব হিসাব যদি পরিষ্কারই ছিল, তাহলে ইনভেস্টিগেশন শুরু হতেই বিদেশে যাওয়ার এত তাড়া এলো কেন? এদিকে সিজেপির লিগাল অ্যাডভাইজার এবং স্ট্র্যাটেজিস্টের মধ্যেও অস্বস্তি দেখা যায়, যারা কয়েক সপ্তাহ আগেও স্টেজে দাঁড়িয়ে বড় বড় হুঙ্কার দিচ্ছিল, তারাই ধীরে ধীরে ডিস্টেন্স মেনটেন করতে শুরু করেছে এবং চুপচাপ কেটে পড়ছে। কারণ পলিটিক্যাল স্পিচ ডিফেন্ড করা এক জিনিস, কিন্তু যদি ইনভেস্টিগেশন, ট্যাক্স ইরেগুলারিটি, আনডিক্লেয়ার্ড ফরেন ফান্ড বা রেগুলেটরি ভায়োলেশন পর্যন্ত পৌঁছায়, তখন আদালতে রিল আর এইসব দেখিয়ে ডিফেন্স করা যায় না, সেখানে ডকুমেন্টস লাগে। সংগঠনের অ্যাগ্রেসিভ সোশ্যাল মিডিয়া মেশিনারিও তাই এখন ডিফেন্সিভ মোডে। যে ইকোসিস্টেম প্রতিদিন নতুন ট্রেন্ড বানিয়ে অপোনেন্টকে কর্নার করছিল, সেই সিস্টেমের নিজের ফান্ডিং, অ্যাডভার্টাইজমেন্ট এবং ব্যাকএন্ড অপারেশন নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন তারা কেন হঠাৎ করে সাপের গর্তে ঢুকে গেল? কেন ডিজিটাল নয়েজ এতটা কমে গেল? এই পুরো জিনিসটা একটা ব্রুটাল লেসন দিয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার থাকলেই কেউ কনস্টিটিউশনের ওপর উঠে যায় না, ট্রেন্ড করালেই অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইল উধাও হয়ে যায় না, আর ভাইরাল ন্যারেটিভ দিয়ে ব্যাংকিং ট্রেল মুছে ফেলা যায় না। আমি মানছি যে সোশ্যাল মিডিয়া অবশ্যই অনেকটা ইম্প্যাক্ট ফেলে, কিন্তু এতটাও ইম্প্যাক্ট ফেলে না যে সরকার এদের ওপর কোনো অ্যাকশন নিতে পারবে না। অমিত শাহের স্ট্র্যাটেজি এখানে ছিল লাউড কনফ্রন্টেশন নয়, বরং চুপচাপ সিস্টেমকে কাজ করতে দেওয়া। বাইরে থেকে যতই পলিটিক্যাল নয়েজ চলুক, ভেতরে যদি ফাইল, ট্রানজাকশন, অডিট এবং লিগাল নোটিশ একটার পর একটা এগোয়, তাহলে শেষ পর্যন্ত মাইক্রোফোন কথা বলে না বা ভিডিও ক্যামেরাও কথা বলে না, ডকুমেন্টই তখন কথা বলে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হবে যে ইনভেস্টিগেশন কোথায় গিয়ে দাঁড়ায়, অডিট রিপোর্টে নতুন কি তথ্য আসে, সিজেপি কোর কমিটি ফিনান্সিয়াল কোশ্চেনের কি উত্তর দেয়, সৌরভ দাসের ক্ষেত্রে স্ক্রুটিনি কতদূর এগোয় এবং অভিজিৎ দীপকের অ্যাপোলজি তার পরিস্থিতিকে আদৌ কোনো পরিবর্তন আনে কিনা, এই চারটে জিনিসের দিকে নজর থাকবে। কিন্তু আপাতত ছবিটা বেশ পরিষ্কার। কাল পর্যন্ত যারা সোশ্যাল মিডিয়াতে এমন ভাব করছিলেন যেন পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিটা তাদের সামনে অসহায় এবং নিজেকে সিস্টেমের সামনে বাবা মনে করছিল, তারাই আজ এই সিস্টেমের সামনে নিজেরাই অসহায় এবং দাঁড়িয়ে একটার পর একটা এক্সপ্লেনেশন দিচ্ছে। পলিটিক্স করতে গেলে কনফিডেন্স দরকার, কিন্তু কনফিডেন্স আর ডিলিউশনের মধ্যে খুব পাতলা একটা লাইন আছে, আর সেই লাইনটা ক্রস করে যদি কেউ ভাবে ডিজিটাল পপুলারিটি তাকে আইনের ওপরে তুলে দেবে, তখন এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টারই অনেক সময় সবথেকে কঠিন রিয়েলিটি চেক দিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, তদন্ত চলাকালীন দেশ ছাড়ার ওপর এই ধরনের নিষেধাজ্ঞা কি সঠিক সিদ্ধান্ত? আর সিজেপির ফান্ডিং এবং ফরেন ডিজিটাল নেটওয়ার্ক, এই বিষয়টি যদি তদন্তে সত্যি প্রমাণিত হয়, তাহলে এর পলিটিক্যাল ইম্প্যাক্ট কতটা বড় হতে পারে? কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই লিখে জানান। ধন্যবাদ।